আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম কবির, চৌগাছা সারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়। আজ তোমাদের সাথে তোমাদের বাংলা প্রথম পত্রের একটা গল্প নিয়ে আলোচনা করব। আজকে যে গল্পটি তোমাদের আলোচনা করব সেটা মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে মূল্যবান, যেটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের গল্পের নাম আমি লিখি শিক্ষা ও মনুষ্যত্ব। গল্পটি লিখেছেন মথার হোসেন চৌধুরী। শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি লিখেছেন মথার হোসেন চৌধুরী। তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখো শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটি লিখেছেন মথার হোসেন চৌধুরী। লেখক সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে। মথার হোসেন চৌধুরী 1803 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে ভদ্রলোক জন্মগ্রহণ করছে 1903 সালে। কোথায় জন্মগ্রহণ করছে? কুমিল্লা জেলায়। 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তাহলে আমরা কি জানলাম? জন্ম হচ্ছে কুমিল্লা জেলায় 1903 সালে, আর তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর। এই জায়গাটার নাম মনে রাখতে হবে, নোয়াখালী জেলার কাঞ্চনপুর। তাহলে মনে রাখবে তোমরা, তোমাদের আজকে যে গল্পটা পড়াচ্ছি, গল্পের নাম নিশ্চয় ভুলে যাওনি। গল্পের নাম হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, লিখেছেন মথার হোসেন চৌধুরী। আর মথার হোসেন চৌধুরীর জন্ম সম্পর্কে আমরা জানলাম। তার জন্ম হচ্ছে কুমিল্লা জেলার 1903 সালে, আর তার পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। তাহলে লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। শিক্ষা জীবন।
1943 সালে বাংলা এমএ পাস করেন। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাস করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাহলে তার ব্যাপক কর্মজীবনে তিনি বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাতি ছিলেন। তাহলে একজন সংস্কৃতিবান এবং মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাতি ছিলেন, যথেষ্ট সুনাম ছিল তার। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাহলে সে সময় যে পত্রপত্রিকা লেখা হতো সেরকম একটা পত্রপত্রিকা শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বাচ্ছন্দ্য প্রকাশ ঘটে। তাহলে উনি ভদ্রলোক যে ধরনের লেখা লিখতেন তার ভিতরে তার চিন্তা এবং মননশীলতা প্রকাশ করেছে। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। তোমরা প্রমোদ চৌধুরীর নাম শুনেছ? তার লেখার সাথে লেখার যথেষ্ট প্রভাব পাওয়া গেছে। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেছেন। তাহলে মোতাহার হোসেন চৌধুরী গদ্যকার, আজকের যে গল্পের লেখক হলেও তিনি বেশ কিছু কবিতাও লিখেছেন। তার কাব্যগ্রন্থ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। সভ্যতা সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ। তাহলে অনুবাদ গ্রন্থ বলছি, অনুবাদ গ্রন্থ দুটি হচ্ছে সভ্যতা ও সুখ। সভ্যতা ও সুখ হচ্ছে তার অনুবাদ গ্রন্থ। আর 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। দেখো, আমরা খুব সহজেই মনে রাখতে পারি শিক্ষা মনসত্ব গল্পটির লেখক হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। কত সালে জন্মগ্রহণ করেছেন? 1903 সালে। এবং 1903 সালে জন্মগ্রহণ করলেও ওনার পৈতৃক নিবাস ছিলেন নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে দেখলাম। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। তিনি গদ্যকার হলেও কিছু কবিতাও তিনি লিখেছেন এবং তেনার লেখার ভিতরে প্রমোদ চৌধুরীর যথেষ্ট প্রভাব আমরা লক্ষ্য করেছি। তার অনুবাদ গ্রন্থ হচ্ছে সভ্যতা ও সুখ। ভদ্রলোক সুদীর্ঘ দান প্রায় 53 বছর তার জীবনকাল অতিবাহিত করেছে। 1956 সালের 8 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। তাহলে এই কথাবার্তাগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। এটা জ্ঞানমূলক প্রশ্নে, অবজেক্টিভ টাইপের প্রশ্নে আসতে পারে বা আসে। মাঝে মাঝে দেখা যায় যে শিক্ষা মনসত্ব গল্পটি কে লিখেছেন? তাহলে মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম কোথায়? কুমিল্লা জেলায়। কত সালে? 1903 সালে। কোথায় তার পিতৃনিবাস হচ্ছে, পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালী জেলার কাঞ্চনপুর। তিনি কোথায় শিক্ষা জীবন লাভ করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি গদ্যকার হলেও বেশ কিছু কবিতা রচনা করেছেন। তার অনুবাদ গ্রন্থ হচ্ছে সভ্যতা ও সুখ। ভদ্রলোক 1956 সালের 18 সেপ্টেম্বর পরলোক গমন করেন। তাহলে আমরা লেখক সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। মনে রাখবা, এটা মুছে দিলাম। আমরা এবার তোমাদের পাঠ্য বই দেখো, শিক্ষা মনসত্ব গল্পটা নিয়ে একটু আলোচনা করি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। লেখক
শিক্ষা ও মনুষ্যত্ব গল্পে প্রথম লাইনে লিখেছে মানুষের জীবনটাকে আমরা কিসের সাথে তুলনা করতে বলেছে? দোতলা ঘরের সাথে তুলনা করতে বলেছে। দোতলা ঘর সম্পর্কে তোমাদের ধারণা আছে, অলরেডি আমরা দোতলা ঘরে ক্লাস করছি। এর একটা নিচতলা আছে, একটা উপরতলা আছে। দেখো কি বলতে চেয়েছে, দেখো জীব সত্তা সেই ঘরের নিচতলা আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। তাহলে এই দোতলা ঘরের সাথে যে তুলনা করা হয়েছে তার নিচের ঘরটাকে বলা হচ্ছে জীব সত্তা। নিচের ঘরটাকে কি বলা হচ্ছে? জীব সত্তা। আর উপরের ঘরটাকে বলা হয়েছে মানব সত্তা। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মূল হচ্ছে শিক্ষা। তাহলে আমরা কি বলতে পারি? একটা বলছে যে জীব সত্তা, আরেকটা হচ্ছে মানব সত্তা। আরেকটা হচ্ছে মানব সত্তা, এটা হচ্ছে জীব সত্তা, আরেকটা হচ্ছে মানব সত্তা। জীব সত্তা হচ্ছে নিচের তলা, আর মানব সত্তা হচ্ছে তার উপরের তলা। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে উনি এখানে দেখিয়েছেন। সেটা হচ্ছে একটা সিঁড়ি, একটা মই, এরকম মাধ্যম দিয়ে উপরের তলায় উঠতে হয়। তাহলে এই মানব সত্তা অর্থাৎ মনুষ্যত্ব বা শিক্ষা, মানব সত্তা অর্থাৎ মনুষ্যত্ব বা শিক্ষা। এটা হচ্ছে মনুষ্যত্ব শিক্ষা, যাই বলি না। দেখো তাহলে মানুষের জীবনটাকে দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে জীব সত্তা, সেটা হচ্ছে বিল্ডিং এর নিচতলা, আর একটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব, সেটা হচ্ছে উপরের তলা। এই উপরের তলায় ওঠার জন্যই আমাদের দরকার হচ্ছে শিক্ষা। উপরের তলায় ওঠার জন্য দরকার আমাদের শিক্ষা। আর উঠতে গিয়ে লাগে হচ্ছে সিঁড়ি বা মই। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষা আমাদের কোথায় নিয়ে যেতে পারে? মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। দেখো শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় তার অন্যতম কাজ। অর্থাৎ মানুষের যদি পেটে ভাত না থাকে সেটা বোঝাতে চেয়েছে, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমন অপ্রয়োজনীয় দিকও আছে। লেখক কি বলতে চেয়েছে? শিক্ষায় যেমন প্রয়োজনীয় দিক আছে তদ্রূপভাবে শিক্ষায় অপ্রয়োজনীয় দিকও আছে। আর এই অপ্রয়োজনীয় দিক কি আছে? তার শ্রেষ্ঠ দিক। কি বলেছে দেখো, যে অপ্রয়োজনীয় দিক কি আছে? তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মন মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে হয়। তাহলে শিক্ষা আমাদের কি শেখায়? যে কি করে জীবনকে উপভোগ করতে হয় এবং মন মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটাকে যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা বা নিষ্কলা বিশৃঙ্খলা জীব সত্তার ঘরটি এমন বিশৃঙ্খলা হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। তাহলে কি বলতে চাইছে লেখক? যে এই যে কল্পনার রস আস্বাদনের কথা বলা হয়েছে, যে শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ভুল শিক্ষা। শিক্ষার মাধ্যম দিয়ে যে আমরা উপরতলায় উঠবো, মানব সত্তা বৃদ্ধি পাবে, এইখানে একটা ভুল শিক্ষা থেকে যাচ্ছে, যার কারণে এটা হয়ে ওঠে না। শেখায় উপরের তলার কথা সে মনে আনতে পারে না। অর্থ চিন্তা নিগড়ে সকলে বন্দী। অর্থাৎ অর্থ কিভাবে আয় করতে হবে, তার সংসার জীবন কিভাবে চালাতে হবে, খেয়ে বেঁচে থাকতে হবে, এই চিন্তায় সকলে বন্দী, যার কারণে শিক্ষার দিকটা সে মাথায় আনতেই পারে না। ধনী দরিদ্র সকলের অন্তরে সেই একই ধ্বনি উদিত হচ্ছে। ধনী দরিদ্র সকলের মনে সে একই ধ্বনি উদিত হচ্ছে, চায় চায় আরো চায়। তাই অর্থ চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীব সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ আমাদের যদি সবসময় পেটের ধান্দা করতে হয়, পেটের চিন্তা করতে হয়, সবসময় যদি অর্থের চিন্তা করতে হয়, শুধু চায় চায় আরো চায়, তাহলে সেই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে কখনো অর্থ সাধনার করা সম্ভব নয়। এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না।
তাহলে শিক্ষা যে খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার মাধ্যম দিয়ে যে আমরা উচ্চতলায় উঠবো এবং সর্বোচ্চ অবস্থানে পৌঁছবো, জীবন ধারণা বদলে ফেলবো, এই যে ব্যাপারগুলো যদি আমরা সবার ভিতরে ভালো করে না বোঝাতে পারি, তাহলে কোনো অবস্থাতে সেই শিক্ষার সোনা ফলানো সম্ভব নয়। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, ফলে শিক্ষার স্বভাব হবে কি ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সেই তিমিরে থেকে যাবে। অর্থাৎ বলতে চাচ্ছে লেখক যে শিক্ষার মাধ্যমে হয়তো যে একজন, হয়তো কেউ না কেউ উপকৃত হবে, কিন্তু অধিকাংশ মানুষ যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। এখানে তিমির বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, তিমির। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অর্থাৎ মানুষ যে অন্ধকারে নিমজ্জিত ছিল সেই অন্ধকারে থেকে যাবে, একটাই লেখক বোঝাতে চেয়েছে। কেন অন্ধকারে থেকে যাবে তা বুঝতে পারছো তোমরা? অর্থাৎ শিক্ষার যে আসল রূপ রস, এই ব্যাপারটা যদি তোমরা না বুঝতে পারো, এই ব্যাপারটা যদি সবাই না বুঝতে পারে, তাহলে দু একজন শিক্ষা ব্যাপারে উপকৃত হবে, কিন্তু আর বাদ বাকি সবাই যে যেখানে ছিল সে সেখানেই থেকে যাবে। তাহলে লেখক প্রথম যে টপিকসটুকু লিখেছে এবং আমরা যেটা পড়েছি সেখানে লেখক কি বলতে চেয়েছে, তার প্রথম কথা যে মানুষের জীবনটাকে সে দুইতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে। কয়তলা ঘরের কথা বলা আছে? দুইতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে। দোতলা ঘরের নিচতলাটা হচ্ছে জীবসত্তা, দোতলা ঘরের নিচতলাটা হচ্ছে জীবসত্তা, আর উপরতলাটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। আর এই নিচতলা থেকে উপরতলা ওঠার যে মাধ্যম, স্বাভাবিকভাবে বিল্ডিং এ কি আছে, সিঁড়ি, মই, এগুলো ব্যবহার করা হয়, কিন্তু মানুষের জীবনে যেটা আছে সেটা বলতে চেয়েছে লেখক এখানে শিক্ষার কথা বলা হয়েছে, যে শিক্ষা দিয়ে আমরা নিচের থেকে উপরে উঠি। দেখো ভদ্রলোক আরো গল্পে উল্লেখ করেছেন, তাই অর্থচিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। তাহলে কি বলতে চাচ্ছে, যে অর্থচিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে না বলে মনে হয়। তাহলে তোমাকে যে লক্ষ্যে তোমাকে নিয়ে যেতে হবে সেই লক্ষ্য সম্পর্কে তোমাকে আগে সচেতন হতে হবে। যদি তুমি সেই লক্ষ্য সম্পর্কে সচেতন না থাকো, তাহলে তুমি কোনো অবস্থাতে বেশি দূর এগিয়ে যেতে পারবে না। কারারুদ্র আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্র আহারতৃপ্ত বলতে এই কথা মানে মানুষকে আটকে রেখে ক্ষুধার্ত অবস্থায় সেসব মানুষ দিয়ে তুমি কি করতে পারো? প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো খাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে সর্বতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তার সব সত্যই স্বল্প হয়ে যাবে তা নয়। অর্থাৎ লেখক বলতে চাচ্ছে তোমাকে আটকে রাখা হবে, সুন্দরভাবে খাওয়া পড়ার সব ব্যবস্থা করা হবে, কিন্তু তোমাকে বাইরে দেওয়া হবে না, বের করতে দেওয়া হবে না। তাহলে কি তুমি সেটাকে স্বর্গ মনে করবা? সত্যি সত্যি স্বর্গ হলেও কেউ সেটাকে স্বর্গ মনে করে না। বাইরের আলো খাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। অর্থাৎ ভিতরে তোমাকে আটকে রেখে যত সুন্দরভাবে খাওয়া পড়ার ব্যবস্থা করা হোক না কেন সেটা কারাগারই মনে করবে, সে কথা বোঝাতে এসেছে। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। যেমন পিঞ্জরাবদ্ধ পাখির কথা বলা হয়, এখানে যদি পাখিকে আটকে রেখে সুন্দর সুন্দর খাদ্য খাবার দেওয়া হয়, কিন্তু পাখির সবসময় একটা উদ্দেশ্য থাকে কখন এখান থেকে বেরিয়ে যাও, সেটাই বোঝাতে চেয়েছে এখানে। আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হয়ে সহজে দানা পানি পাওয়ার লোভে অন্নবস্ত্রের প্রাচুর্য চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। তাহলে যতই অন্নবস্ত্র ভালো দিই না কেন, বা যতই অন্নবস্ত্র ভালো পাক না কেন, কোনো অবস্থাতে মানুষ তাতে সুখ শান্তি মনে করবে না। এই জন্যই মনে করবে না, তাকে মুক্ত হতে হবে, স্বাধীন হতে হবে, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। তাহলে কিসের কিসের স্বাধীনতার কথা বলা হয়েছে? চিন্তার স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানুষের অন্নবস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। তাহলে কি করতে হবে? মানুষের অন্নবস্ত্রের দিকে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে, তবে মুক্তির দিক লক্ষ্য করে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটি তৃপ্তি রাখতে না পারলে আত্মার অমিত্র উপলব্ধি করা যায় না বলে ক্ষুধ পিপাসার তৃপ্তি প্রয়োজন। অর্থাৎ মানুষের পেটে ভাত নেই, মানুষ ক্ষুধার্ত, এখানে কোনো শিক্ষা দীক্ষার কথা কাজ করে না। এই জন্য এটা ভালো রেখে তাকে সামনে উপলব্ধি করতে হবে। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। তাহলে কি বলতে চাচ্ছে, যে অন্ন চিন্তা থেকে আগে মুক্ত দিতে হবে।
তারপরেই না তোমাকে সামনের দিকে শিক্ষার মাধ্যম দিয়ে মনুষ্যত্বের দিকে এগিয়ে যাওয়া যাবে। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি হচ্ছে অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা। তাহলে মুক্তির জন্য লেখক এখানে কয়টি পন্থার কথা বলা হয়েছে? দুটি পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। মুক্তির জন্য আমাদের লেখক এখানে দুটি পন্থা উল্লেখের কথা বলেছে। একটি হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি শিক্ষা দীক্ষা দ্বারা মানুষের মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। একটা হচ্ছে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি, আর একটা হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। তাহলে মানব জীবনের উন্নয়ন করতে হলে এখানে লেখক দুটি বিষয় তুলে ধরেছেন। একটা হচ্ছে অন্নবস্ত্র চিন্তা থেকে মুক্তি দেওয়া, আর একটা বলা হচ্ছে যে মানুষকে শিক্ষা দীক্ষা দ্বারা মনুষ্যত্বের স্বাদ গ্রহণ করানো। শুধু অন্নবস্ত্র সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করে সুদীর্ঘ সময় দরকার। তাহলে এখানে যদি একটা দিক ফলো করা হয়, শুধুমাত্র অন্নবস্ত্রের চিন্তা তোমাকে সমস্যার সমাধান করে দেওয়া হলো, তাহলেও বেশি দূর এগোনো যাবে না। আবার শুধুমাত্র শিক্ষা দীক্ষা নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে সেটাও সময় সাপেক্ষ, সেটা নিয়েও বেশি দূর এগোনো যাবে না। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ সেখানে আছে সেখানেই পড়ে থাকবে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তা মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। তাহলে দেখো, শুধুমাত্র অন্য চিন্তায় যদি মুক্ত করে দেওয়া হয়, তাহলে মানুষ যেখানে থাকা সেখানেই থেকে যাবে, সেখান থেকে অন্য কোনো দিকে সে লক্ষ্য করবে না এবং মুক্তি পাওয়ার আশা করবে না। আবার শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তা মানুষের সাধনা ব্যর্থ হয় অসম্ভব নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতে হয়। দেখো, লেখক সুন্দর একটা উদাহরণ খেলা করেছে। কোনো জিনিসটিকে যদি আমরা উপরের দিকে তোলার চেষ্টা করি, তাহলে সেটা উপর থেকে টানতে হয় বা নিচ থেকে ঠেলতে হয়। এই নিচ থেকে ঠেলা, উপর থেকে টানা, তাহলে একটা ভারসাম্য বজায় রেখে সেটা উপরে উঠতে সম্ভব হয়। দেখো, টানতে হয়, শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সে উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচ থেকে ঠেলা। তাহলে শিক্ষা কোনো দ্রব্য সামগ্রী বা কোনো ভারী বস্তু উপরে তোলার জন্য এখানে বলেছে যে দুটি পথ অবলম্বন করতে হবে। একটা হচ্ছে নিচ থেকে ঠেলা, আর একটা উপর থেকে টানা। উপর থেকে টানা হচ্ছে শিক্ষা, উপর থেকে টানা সেটাকে বলা হচ্ছে শিক্ষা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা হচ্ছে নিচ থেকে ঠেলা। তাহলে শুধুমাত্র নিচ থেকে ঠেলে কখনো ওই ভারী দ্রব্য উপরে তোলা সম্ভব না, আবার শুধুমাত্র উপর থেকে টেলেও ওটা হয়তো সম্ভব হয় না। অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলা বেশি ওঠানো যায় না। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই সমাজের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলা দ্বারা তা সম্ভব নয়। তাহলে শিক্ষার দ্বারা হয়তো সমাজের উন্নয়ন করা যায়, সে ঠিক আছে, কিন্তু সুশৃঙ্খলতা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। এ কথাটা ভুলিমাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেখাপড়া দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই এখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না যেখানে শিক্ষা নেই। তাহলে দেখো, লেখক ভারী বস্তু উপরে তোলার উদাহরণস্বরূপ শিক্ষা আর শিক্ষা গ্রহণের মাধ্যমে যে স্বাদ, সেটা কথা এখানে তুলে ধরেছে। আরেকটা অংশ আছে, দেখো, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটে। মনুষ্যত্বের তাগিদে মানুষ উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণীতত্ত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। পায়ে কাটা পড়েছে, সে অবস্থায় যদি কেউ হাঁটতে চায়, বারবার যদি কাটায় হাত দেয়, কাটার দিকে নজর দেয়, তাহলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকে কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেশ বেড়ে উন্মেচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়।
নইলে বেড়ি মুক্তি হলেও মানুষ পড়ে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও পড়ে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষার পাখা ঝাড় করবে, কিন্তু উঠতে পারবে না। দেখো এখানে কিছু শব্দের অর্থ প্রয়োগ করা হয়েছে, শব্দ অর্থ। নিগড় একটা শব্দ বলা হচ্ছে শিকল বা বেড়ি। তিমির, তিমির তোমাদের আগে একবার বলছিলাম অন্ধকার, পিপাসা অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা। নিঃস্ব। দেখো নিগড় অর্থাৎ শিকল বা বেড়ি, বেড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখার কথা হয়েছে। তিমির অর্থাৎ অন্ধকার, ক্ষুধ পিপাসা ক্ষুধা তৃষ্ণা, পতুর অর্থাৎ নিঃস্ব। দেখো এই যে পাঠ আমরা পড়লাম শিক্ষা মনুষ্যত্ব গল্পটি, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের মতিয়ার হোসেন চৌধুরী সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীব সত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। মানুষের জীবনটাকে দুটি সত্তার সাথে লেখক এখানে তুলনা করেছেন, একটি হচ্ছে তার জীব সত্তা, আরেকটি হচ্ছে তার মনুষ্যত্ব বা মানব সত্য। মানব সত্তা, জীব সত্তার প্রয়োজনে অন্নবস্ত্র চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তাহলে শিক্ষার আসল কাজ কি বলছে এখানে? মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। মানুষের মৌলিক মানবিকতা, নীতি নৈতিকতা, এগুলো শিক্ষায় হচ্ছে, এগুলো আদর্শ শিক্ষায় হচ্ছে শিক্ষা। জ্ঞান দান করা মূলত কোনো শিক্ষা না, জ্ঞান মূল্যবোধের সৃষ্টির উপায় মাত্র। তাহলে মোটামুটি গল্পটা শুনলে বাড়ি গিয়ে এক দুবার রিডিং করবে, শব্দার্থগুলো করবে, কবি পরিস্থিতি করবে, পাঠ পরিস্থিতি করবে, দেখবে তোমার কাছে বিষয়গুলো আর খুব সহজ হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।